যত রকম ঘটনা ঘটতেছে একটু ডেটটা বলে রাখি। আজ আমি যখন এই উচিত কথা রেকর্ড করতেছি তখন সময় হচ্ছে ২৯ তারিখ শুক্রবার, মানে ২৯ নভেম্বর শুক্রবার। আপনারা যখন দেখতেছেন ততদিনে বাংলাদেশের ডিসেম্বর মাস এবং সোমবার দিন রাত ৯টা। এত কথা বললাম কারণ আপনারা জানেন যে কলকাতায় একটা বাংলা রোমান্টিক গান ছিল, যে গানটা হচ্ছে এরকম যে পারি না সইতে পারি না কইতে তুমি কি কুয়াশা ধোয়া ধোয়া ধোয়া। আজকাল বাংলাদেশ প্রসঙ্গে মাঝে মাঝে এই গান মনে আসে। তাও আবার যে সে ধোয়া না, বলক পারতে পারতে গল গল করতে বের হইতে থাকা ধোয়া, যার শুরু আছে শেষ নাই, যতই চোখ কচলায় এমনকি চোখের ভিতর ওয়াইপার ফিট করে দিলেও পরিষ্কার কিছু দেখতে পাওয়ার উপায় নাই। একই সাথে আরেকটা গান আছে চিত্রনায়িকা কবরী অভিনীত অনুরোধ সিনেমার, মনে হয় সাবিনা ইয়াসমিনের গাওয়া, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, ওরে কেরামত আমারে কেউ পারবি না করতে মেরামত। এই কেরামত কি বাই এনি চান্স ডক্টর ইউনুসের উপদেষ্টা কুল? আর মেরামত মানে তো সংস্কার কর্ম, তাই না? সাধে আর কবি সাহিত্যিক এমনকি লিরিসিস্টদেরও ভবিষ্যৎদ্রষ্টা বলা হয়। ভাইরে ভাই, অবস্থাটা দেখেন। মাত্র কয়েকদিনের মধ্যে কত কিছু ঘটে গেল। কলেজে কলেজে ছাত্রদের মারামারি, পুরান ঢাকা যাত্রাবাড়িতে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রই তো না, নাকি এটা কুরুক্ষেত্র ছাড়া আরো বেশি কিছু আল্লাহ জানে। কুরুক্ষেত্র একেবারে। ইউনিভার্সিটিতে হামলা, হাসপাতালে হামলা, রাস্তা অবরোধ, ট্রেনের যাত্রীদের ওপর হামলা, রিক্সা চালকদের আন্দোলন, শ্রমিকদের বিক্ষোভ। এরকম গিট্টু লাগছে যে জুয়েলায় চেষেও ছাড়াতে পারবে না। কেরামতের সব কেরামত ফেল। আবার আবম মুস্তফা আমিন নামের লোকটার কারবার দেখেন। সে নাকি বিভিন্ন আমলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠে নামছে, নিজেও চেষ্টা করেছে রাজনীতিতে খেল দেখাতে, সেখানে সুবিধা করতে পারে নাই। ১-১১ সময়ও তার নানান কীর্তিকলাপ ছিল। এইবার বিভিন্ন গ্রামে গ্রামে কোথাও এনজিও কর্মী, তো কোথাও স্কুলের মালিক, এরকম যাদের এই রুট লেভেলে কিছু পরিচিতি আছে তাদেরকে হাত করেছে। তার ভাড়া করা লোকেরা জনে জনে লিফলেট বিলি করছে এই লোকের ছবিসহ অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে। লিফলেটের লেখা বিনা সুদে বিনা জামানতে ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। তারা গ্রামের মানুষদের বুঝিয়েছে যে হাসিনা যত টাকা চুরি করেছিল ডক্টর ইউনূস সব ফেরত দিয়ে আসছেন। হাসিনা যত টাকা চুরি করেছিলেন ডক্টর ইউনূস তার সব ফেরত নিয়ে আসছেন। আর এখন সেই টাকা সবার মধ্যে বিলি করবেন ক্ষুদ্র ঋণ হিসাবে। যেহেতু ডক্টর ইউনূসের নাম বলা হয়েছে, তারা বিশ্বাস করেছে এবং এই আশ্বাসে রোববার রাত থেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বাস ট্রাক ভর্তি হয়ে মানুষজন আসতে শুরু করেছে শাহবাগের দিকে। সোমবার সকাল পর্যন্ত ৩০০-র বেশি বাস আর মাইক্রোবাস আটক করেছে পুলিশ। শুধু মোস্তফা আমিনের ছবিওয়ালা সেই লিফলেট সম্বল করে তারা শাহবাগে উপস্থিত। এই প্রলোভনের শিকার মানুষেরা প্রায় সবাই নিম্ন আয়ের মানুষ। শাহবাগে আসার পর কি হবে কেউ তারা জানতো না। শুধুমাত্র ঋণ পাওয়ার জন্যই যাওয়া বা এ জমায়েত, শুধু ঋণ পাওয়ার জন্য। এমনকি ১,০০০ টাকা করে রেজিস্ট্রেশন ফি ভরতে হয়েছে বলে জানিয়েছেন অনেকেই। বোঝেন অবস্থা। এই হচ্ছে বাংলাদেশের জনগণ। তাদের একটা লিফলেট আর কিছু ভুজুং ভাজুং দিয়ে বিশ্বাস করায় ফেলা যায় যে শাহবাগের উপর বস্তা বস্তা টাকার বৃষ্টি হবে। একটা গল্প বলি। মানে আমরা ছোটবেলা থেকে এই গল্প শুনে আসতেছি, কিন্তু গল্পটা আমাদের সাথে আমরা খুবই রিলেট করতে পারি। বার্ষিক পরীক্ষা শেষে ছেলে বাসায় ফেরার পরে মা জানতে চাইলো, কিরে আজকে তো রেজাল্ট দিছে? ছেলে বলে যে হুঁ। তো মা বলতেছে পাস করছোস? ছেলে বলতেছে আবার পাসও? তো মা বলতেছে তুই কি ফেল করছিস? ছেলে বলতেছে আবার ফেইলও? মা অবাক, জিজ্ঞেস করতেছে পাস আর ফেলের মাঝখানে কি আছে? তো ছেলে বলতেছে আমারে ২ ক্লাস নামায়া দিছে। আমাদের সবার আমাদের সবার পরম করুণাময় ফেল করার তৌফিক দান করেন অন্ততপক্ষে, যাতে আমাদের ২ ক্লাস নিচে নাইমা না পড়তে হয়। হ্যারি পটার গল্পে ৩টা ক্ষমার অযোগ্য কার্স বা বশীকরণ মন্ত্রের কথা বলা আছে। তার মধ্যে একটার নাম হচ্ছে ইম্পেরিও। এই মন্ত্র দিয়ে বশ করা হলে সে মানুষ পুরোপুরি আরেকজনের অধীনে চলে যায়। তখন তারে দিয়ে যা খুশি তাই করানো যায়। সে নিজের থেকে কিছু চিন্তা করতে পারে না। প্রথম আলো বা ডেলি স্টার অফিসের সামনে যে ঘটনাটা ঘটানো হলো তা দেখে ইম্পেরিও মন্ত্রের কথা মনে পড়ল। এই যে কয়েকশো মানুষ পত্রিকা অফিস ঘেরাও করে ভেতরে সমস্ত কর্মীদের অলমোস্ট জিম্মি রেখে অফিসের বাইরে গরু জবাই করে বলা হইলো যে জিয়াফত খাইলো, একবারও তাদের মনে হইল না যে এর ফলে কি হচ্ছে। মানে এটি কি প্রমাণ করতে চাইলেন তারা? এই কাজের ভেতর যে ভালগারিটি, বর্বরতা আর নৃশংসতা আছে, আমরা কি এতটাই উন্মত্ততার স্তরে চলে গেছি যে এইটুকু আমাদের বোধগম্যতার বাইরে থেকে যাবে?
যারা এই কাণ্ডটা ঘটালেন নিজেদের জিজ্ঞেস করেন তো এই কাজ কেন করতেছেন এবং তার ফলাফল কি হচ্ছে। এক একটা গরুর দাম কমপক্ষে 2 থেকে 2.5 লাখ টাকা। এই গরু কে দিল? মানে আপনারা নিজেরা চাঁদা দিয়ে কিনছেন না কেউ স্পন্সর করছে? তাহলে কে স্পন্সর করলো এই জিয়াফত? আর কাজটা আপনারা করলেন ভারত বিরোধিতার নামে। ডেইলি স্টার নাম দিলেন দিল্লি স্টার, ভালো কথা। এই পত্রিকার কোনোটাই ধোয়া তুলসী পাতা বা খেজুর পাতা না। তাদের দোষগুলি সামনে আনেন, সে সম্পর্কে বলেন। যদি মনে করেন তারা ভুলভাল নেরেটিভ তৈরি করতেছে, সেগুলি পয়েন্ট আউট করেন। তাদের কথার পেছে তাদেরই ফালান। আপনারা সেইটা না করে আবার আগাইলেন হিন্দু মুসলমান বিভেদের বাইনারিতে। মোদিধামে গরুর মাংস খাওয়ার অপরাধে মানুষ মারা হয়েছিল, তাই ঢাকায় জোর করে গরু খাওয়া দেখানো লাগবে। ভারত বিরোধিতা কি ভারতের সাধারণ মানুষের সাথে বিরোধ নাকি তার রাজনীতির সাথে? সবচেয়ে বড় কথা, এই সব কাজ করে নিজের দেশের অমুসলিম মানুষদের কোণঠাসা করা হয়। বিষয়টা যে মানসিক নির্যাতন পর্যায়ে গিয়ে ঠেকে সেইটুকুও কি বুঝবো না আমরা? এভাবেই অবিশ্বাস জন্মায় একজন আরেকজনের প্রতি। অবিশ্বাস মানে আপনি দেখেন, ট্রাস্ট কিন্তু একটা মারাত্মক ইস্যু। আপনি যখন আরেকজনকে বিশ্বাস করতে না পারবেন, একটা প্রবাদ আছে, যারে দেখতে না পারি তার চলন বাঁকা। এটা আসলে দেখতে পারাও না। আপনি যারে বিশ্বাস করতে না পারবেন সে ঘরে ঢুকলে আপনিও সারাক্ষণ কাটা হয়ে থাকবেন। আপনি তার থেকে রক্ষা পাওয়ার জন্য পুরাটা দেশ, পুরাটা জায়গা, নিজের জায়গা সবই আপনি আসলে জেলখানা বানায় রাখবেন। বিশ্বাস একটা মারাত্মক ইস্যু। আমরা একজন আরেকজনের প্রতি যে এইভাবে আমাদের অবিশ্বাস জন্মাইতেছে, সেইটার জন্য যে আমরা দূরে সরতে থাকি একজনের কাছ থেকে আরেকজন, সেইটা কি আমরা আসলে দেখতে পাচ্ছি? ব্রাত্য রাইসু তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন, ভারতের বিরুদ্ধে টিকতে হইলে আমাদের সবচেয়ে বেশি দরকার পারস্পরিক দোষারোপ বাদ দিয়া মুসলমান হিন্দু ঐক্য। সেটা নাই। লুনা রুশদির সাথে আলাপে সাহিত্যিক বর্ণালী সাহা বলছেন, বাংলাদেশের হিন্দুরাও বাংলাদেশের মুসলিমদের মতোই মোটা দাগের সাম্প্রদায়িক। কথাটা খেয়াল করেন। বর্ণালী সাহা বলতেছেন বাংলাদেশের হিন্দুরাও বাংলাদেশের মুসলিমদের মতোই মোটা দাগের সাম্প্রদায়িক, কিন্তু সংখ্যালঘুতার কারণে যার মাজায় জোর নাই তার ক্ষুদ্রতা নির্বিষ। ভারত প্রশ্নে হিন্দুদের একটা নিজস্ব ন্যারেটিভ আছে এবং সেইটা কখনোই আপনারা তো এক পা ইন্ডিয়ায় দিয়ে রাখেন টাইপের না। ভারত বেশিরভাগ ধর্মপ্রাণ হিন্দুর জন্য কিবলা, কিন্তু বেশিরভাগ ধর্মপ্রাণ ও নিধার্মিক হিন্দু জানে ভারত তাদের হোম কখনোই না। কারণ সেইখানে যদি কখনো তারা জানো, আরেক ধরনের বৈষম্যের কবলে পড়বে। সেটা কমপ্লেক্স। যে কোনো সংখ্যালঘুর মানুষ কমপ্লেক্সই হয়, কিন্তু সেইটা রেকগনাইজ করার জন্য যে শিক্ষা, সভ্যতা, উদারতা দরকার হয়, বাংলাদেশের সংখ্যাগুরু এখন সেই উদাহরণ দেখাইতে পারতেছে না। আমাদের মনে হইতেছে আমাদের দেশ আমাদের হাত থেকে ছিনায় নেওয়া হইতেছে ভারত বিরোধিতার ছলে। বর্ণালী সাহার বক্তব্য ছিল এতটুক পর্যন্ত। অন্যদিকে আরেকটার দিকে দেখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের পর শিল্পী দেবাশিস চক্রবর্তীর নাম জানেন না এমন মানুষ কম আছে। তার তৈরি পোস্টার, তার লেখা স্লোগান সারা দুনিয়ায় বাংলাদেশিদের এক করেছে, সাহস দিয়েছে। দেবাশিস তার ফেসবুক স্ট্যাটাসে বলতেছেন, বাংলাদেশের একজন মুসলমান যেমন সৌদি রাষ্ট্রের সাথে যতই বিরোধ থাকুক মক্কা মদিনাকে এড়াতে পারবেন না, একইভাবে একজন হিন্দুর 12 আনা তীর্থস্থান ভারতে। পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তাদের ভারতেই যেতে হবে এবং স্বাভাবিকভাবেই সেই দেশের প্রতি তার সফট কর্নার থাকবে। কোট করছি তাকে, দালাল বলার আগে সহনাগরিকের সাথে মোলাকাতের সময় এই ব্যাপারগুলি মাথায় রাখা জরুরি। ভূ রাজনীতির বহু জটিল বিষয় বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ আওতার বাইরে এবং বহু কিছু নির্ধারিত হচ্ছে বাংলাদেশের সীমানার বাইরে থেকে। এমত অবস্থায় পরস্পরের প্রতি সহমর্মী হওয়া ছাড়া এমনকি নিজের অভিযোগ জানানোর সময় নিজের মানুষ হিসাবে কথা বলা জরুরি। কেউ কেউ অন্তর্বর্তীকালীন এই সরকারকে আপৎকালীন সরকার বলেন। আপৎ অর্থ হচ্ছে মানে আপাতত বা টেম্পোরারি অর্থে। আমার কাছে কিন্তু এই সরকার আপদকালীন সরকার। এই আপদকালে যে সরকার দায়িত্বে আসছে, এমনিতেই চারপাশের ধাক্কা সামলাতে সামলাতে সে চরকি নাচন নাচতেছে। মরার উপর খাড়ার ঘা মেরে লাভটা কি হইতেছে? যে শ্রম, রিসোর্স, সময় তারা অন্য কাজে লাগাইতে পারতো, সেসব খরচ হচ্ছে এই অস্থিতিশীল অবস্থা সামলাইতে। এতে শেষ পর্যন্ত হারতেছে বাংলাদেশ, জিততেছে কে ভাবছেন একবারও? মানে আমার কাছে কিন্তু সবসময় মনে হইতেছে যে বাংলাদেশ হারতেছে, কিন্তু যারা এটাতে বেনিফিশিয়ারি হইতেছে তারা আসলে কারা? তারা কোথায় থাকে? আমি মানে তারা বাংলাদেশ যদি ফেল করে, বাংলাদেশ যদি আসলে ভালো না থাকে, তাহলে লাভটা কার? দেখেন, 25শে অক্টোবর সনাতন জাগরণ মঞ্চ যে মহাসমাবেশ অর্গানাইজ করলো লালদিঘির মাঠে, আর তাতে হাজার হাজার মানুষ জড়ো হলো, এর কারণ কি? যদি সাধারণ হিন্দুরা অনুভব করতে পারত যে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে তাদের অধিকারের জায়গাটা ঠিক আছে, তাহলে কিন্তু তাদের এখানে যুক্ত হওয়ার ইচ্ছা হতো না।
যেহেতু তাদের মনে একটা পলিটিক্যাল আদারনেস এর বোধ জন্মিয়েছে, তাদের মনে হচ্ছে তাদের কথা শোনার কেউ নাই, তারা অসহায়, সেই জন্যই যারা আশ্বাস দিচ্ছে তারা তাদের সাথেই মিলতেছে। সনাতন জাগরণ মঞ্চ একটা হিন্দু মৌলবাদী অর্গানাইজেশন, ইসলামী মৌলবাদের সাথে শুধু ধর্ম ছাড়া এদের পয়েন্টে পয়েন্টে মিল। আসলে মৌলবাদ জিনিসটা আসলে যাদের মূলের অনুগামী যে কোনো আদর্শ খুব কট্টরভাবে সমর্থন করলে বা আদর্শ সমর্থন করলে, আমি কট্টর শব্দটা তুলে নিতে চাই, আদর্শ সমর্থন করলেই তাকে আসলে মূলের অনুসারী বা মৌলবাদী তাকে হতেই হবে, কিছুটা কম আর কিছুটা বেশি। কিন্তু পাশাপাশি আপনি যেহেতু মূল গাছ থেকে আসা শিকড় এগুলির যখন আপনি উদাহরণ দিতেছেন, আমরা আশা করব যে গাছের যে আরো অন্যান্য জিনিস সেগুলিও গাছের জন্য আসলে জরুরি। যেমন ধরেন কাণ্ড, যেমন ধরেন পাতা, যেমন ধরেন ফুল, যেমন ধরেন ফল, এগুলিও কিন্তু জরুরি, শুধু মূল দিয়ে কিন্তু হবে না। সুতরাং কাণ্ডের চর্চা করাও একটু ভালো। যাই হোক, মৌলবাদী অর্গানাইজেশনের কথা বলছিলাম। ইসলামী মৌলবাদের সাথে উনাদের শুধু ধর্ম ছাড়া যে কোনো বিষয়ে পয়েন্টে পয়েন্টে মিল। পত্রিকার অফিসের সামনে গরু জবাইয়ের ইন্ধন যারা দিতেছেন, 0 পয়েন্টে জাতীয় পতাকার উপর ইসকনের গেরুয়া পতাকা উড়ানের উস্কানিও, ইসকন আর উস্কানি, মাই গড, এই পয়েন্টে জাতীয় পতাকার উপরে ইসকনের গেরুয়া পতাকা উড়ানের উস্কানিও একই জায়গা থেকে আসতেছে বলে আমার মনে হয়। কথা হলো সরকার কেন, একটু পুরনো কথা আসি, সরকার কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করলো? তারা কি মনে করতেছে ইসকনের ঘাড়ে আওয়ামী লীগ শহর হয়েছে? হইতেই পারে। অবশ্যই ইসকনও উনাকে ঘাড়ে নিতে আসলে রাজি না। তারা কিন্তু সংবাদ সম্মেলন করে বলতেছে গত জুলাই মাসে, অর্থাৎ যখন হাসিনা শাহী ক্ষমতায়, তখনই গত জুলাই মাসে সংগঠনের নিয়ম না মানায় এবং অভিযোগের ভিত্তিতে তারে বের করে দেওয়া হয়েছিল। এই গ্রেপ্তারের মাধ্যমে কি ভারতকে কোনো মেসেজ দিতে চাইল সরকার? ভারত যেহেতু কোনো রকম আলোচনায় বসতেছে না, এই গ্রেপ্তারের মাধ্যমে কি এক ধরনের চাপ সৃষ্টি করার চেষ্টা ছিল? মার্জিয়া প্রভার একটা ফেসবুক স্ট্যাটাস দেখি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগানে বিস্ফোরিত হচ্ছে দেশ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই বারুদ বিস্ফোরণ হতোই, কিন্তু কাহিনী হচ্ছে ভারত রাষ্ট্রের আগ্রাসনকে প্রতিহত করতে এই রাষ্ট্র কি করতেছে? বর্তমান উপদেষ্টা সরকার এবং তার সমর্থিত অংশ সারাক্ষণই ভারতীয় সম্প্রসারণ বিরোধী প্রচারণা চালাচ্ছে। সেই প্রচারণায় এই সমর্থিত অংশদের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের গালাগাল দেওয়া হচ্ছে। আবার প্রশাসন কর্তৃক একজনকে পতাকার অবমাননা মামলার মতো অতি হাস্যকর মামলায় আটকে রাখা হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি দেওয়া হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে এই উপদেষ্টা সরকার তার রেটরিক লিপ সার্ভিসের বাইরে গিয়ে ভারত রাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে কি কি পদক্ষেপ নিয়েছেন? 1, ভারতের সাথে হাসিনা সরকারের গোপন চুক্তি প্রকাশ করা হয়েছে। 2, ভারতের স্বার্থে বানানো রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ বন্ধ করেছে। 3, আন্তঃনদীর পানির ন্যায্য হিসাব দাবি তুলেছে। 4, সীমান্তে হত্যা বন্ধে কোনো কঠোর অবস্থান নিয়েছে, ফেলানি সহ সীমান্তে শহীদ হওয়া মানুষের হত্যার বিচারের ব্যবস্থা করেছে। 5, ভারতের সাথে ব্যবসায়িক সম্পর্কে জনস্বার্থে নীতিগত কোনো অবস্থান নিয়েছে। যদি রাষ্ট্র নিজেই ভারতের আধিপত্যের বিরুদ্ধে নতজানু থাকে আর জনগণ দিল্লি না ঢাকা স্লোগানে সীমাবদ্ধ থাকে, তবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম একখান বালখিল্যতা ছাড়া কিছু না। বলছিলেন মার্জিয়া প্রভা, আপনারা হিন্দু ধর্ম, তাদের সংগঠন ইসকন, এগুলির পিছনে সারাক্ষণ না লেগে থেকে বরং সমর্থিত গণ অভ্যুত্থান সরকারকে বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দৃশ্যমান কিছু পদক্ষেপ নিতে। তার কথার কোট শেষ। আমাদের কথা ফিরে আসি। সরকার তো নিশ্চয়ই জানতো চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের ফলে বিভিন্ন রকম চাপ আসবে। কেন প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরদার করা হলো না? কিভাবে একজন মানুষকে কুপিয়ে মারার মতো পরিস্থিতি তৈরি হয়? পুলিশ কি করতেছিল তখন? আর্মি কই ছিল? সংসদ সদস্যদের নিয়ে একটা জোক আছে এরকম, একটা লাইট বাল্ব বদলাইতে কয়জন এমপি লাগে? উত্তর হইল 2 জন। একজন বাল্ব বদলাবে, আরেকজন আবার নতুনটা সরায় আগেরটা লাগাবে। ইউনূস সরকার দায়িত্বে আসছে প্রায় 4 মাস। এর মধ্যে তারা কাগজের সংস্কার আর আগের প্রশ্নের সব অলংকারিক চিহ্ন নির্মূল করার বিষয়ে এত সময় নষ্ট না করে যদি বাংলাদেশের সমস্ত ধর্ম ও জাতির মানুষের অধিকার নিশ্চিত করায় মন দিত, তাইলে এখনকার নাকানি চুবানিটা খাইতে হইতো না। অথবা হইতো, আমরা তো জানি না। নাকানি চুবানি খাইতে নিশ্চয় আমরা ভালোবাসি, আমাদের নিশ্চয় ভালো লাগে। আমি হয় একবার নাকানি খাবো, আরেকবার চুবানি দিব, আরেকবার নাকানি চুবানি আমি খাবো, আরেকবার নাকানি চুবানি তুমি খাবা। সারাক্ষণ আমরা নাকানি চুবানির মধ্যেই থাকবো এবং সারাক্ষণ আমরা আমাদের সৃষ্টি করা সমস্যায় সমাধান করার নামে বিভিন্নভাবে পথ চলতে থাকবো। এটা আমাদের ভালো লাগে, তো আমরা এটা এনজয় করি, তাই না?
আমরা ভালোই তো লাগে আমাদের। আরেকদিকে দেখেন এখনো আমরা ৮০ দশকের বাংলা সিনেমা থেকে বের হতে পারলাম না। মানে আমাদের মধ্যে বোধহয় বিবেচনাবোধ সমঝদারির জায়গা তৈরি হইতে পারে না। মানে এটা তো একটা তৈরি করার জায়গা, তাই না? সবকিছুতেই ব্যাটাগিরি ফলাইতে হয় আমাদের। সেই যে নায়িকার বড়লোক বাপের সামনে গিয়া গরিব নায়ক কিছুক্ষণ লেকচার ঝাড়ে, ঠিক সেরকম কাণ্ড করছে হচ্ছে বুয়েটের পোলাপান। মানে কিরকম ঘিলু হইলে পরে একটা স্বাধীন দেশের পতাকার উপর পাড়া দিয়া যাওয়ার বুদ্ধি আসে। সেই যে নিউটন বলে গেছেন না, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যত জোরে মাটির উপর থাবর দিব, ঠিক একই জোরে তার প্রতিক্রিয়া হবে। ভারতের পতাকার উপরে পাড়া দেওয়ার প্রতিক্রিয়ায় কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণের লোকজন বাংলাদেশের পতাকা পুড়াইছে। জালালউদ্দিন রুমির কয়েকটা লাইন আছে এরকম, রেইজ ইউর ওয়ার্ডস নট ভয়েস, ইট ইজ রেইন দ্যাট গ্রোজ ফ্লাওয়ার্স নট থান্ডার। ফুল ফোটাতে হলে বৃষ্টির দরকার, বজ্রপাত না। এত দুঃখের মধ্যেও যখন দেখলাম আলিফের জানাজায় উপচায় পড়তেছে মানুষ, তার বাবা মানুষকে বলছেন শান্ত থাকতে, এই ঘটনা কেন্দ্র করে যাতে কোনো সাম্প্রদায়িক সন্ত্রাস না তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে বলছেন। সোশ্যাল মিডিয়াতে বহু মানুষ বহুভাবে বলেছেন ধৈর্য ধরতে, শান্ত থাকতে। তখনও মনে হয় এখনো আশা আছে। যে কোনো ঘটনায় আমাদের প্রতিক্রিয়ার উপরে নির্ভর করে পরের ধাপ কি হবে। আমরা যাতে ধৈর্য, সহমর্মিতা এবং ভালোবাসা নিয়ে পথ চলি, চিন্তা করি এতে লাভ কার হচ্ছে, ক্ষতি কার। যা দেখানো হচ্ছে তার আড়ালে কি চলছে, মুসলিম বনাম হিন্দু এর মধ্যে যাতে না পড়ি আর আমরা। একজন আরেকজনকে যতটা সম্ভব প্রোটেক্ট করা আমাদের কাজ। ভিন্ন মত, ভিন্ন বিশ্বাস নিয়ে পাশাপাশি থাকার মতো ম্যাচুরিটি নিশ্চয়ই আছে আমাদের। যে কোনো অপরাধ সম্পর্কে ইনভেস্টিগেশন এবং অপরাধের শাস্তির দায়িত্ব প্রশাসনের, তারা নিশ্চয়ই তাদের দায়িত্ব পালন করবেন। বর্ণালী সাহার একটা কথা এই শেষ দিকে এসে বলি। তিনি বলছেন মানুষের বিশ্বাসকে সম্মান করতে সংবেদনশীলতা লাগে এবং সবলের সংবেদনশীলতা তাকে আরও সবল করে, উল্টাটা না। যাই হোক, স্ক্রিপ্টের বাইরে গিয়া আপনাদের একটা গল্প বলি। আজকে এমনিও মনটা খুব বেশি ভালো না, যা কিছু হচ্ছে সেইটা আমি মানে আমার বলতেই ইচ্ছা করতেছে যে না, মানে ওই কবিতার লাইনগুলির মতো করে বললে তো ভালো, যে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। অতটা খারাপ অবস্থা অবশ্য এখনো হয় নাই, আমি বিশ্বাসও করতে চাই না যে অতটা খারাপ অবস্থা হয়েছে বা হইতে যাচ্ছে। আমি শুধু আপনাদেরকে গল্পটা বলি। সেই গল্পটা হচ্ছে এরকম যে এক বন্ধু বান্ধবদের আড্ডায় একজন এসা সারাক্ষণ তার মানে আছে না এরকম একটা কথা সে বারবার বলতো, সে সবসময় বলতো যে গল্পই তাকে বলা হোক সে বলতো যে এর চেয়েও খারাপ হইতে পারতো। তো যে কোনো গল্পই তাতে একটা রস মারা যায়। আপনি অনেক কষ্ট করে অনেক কাহিনী করে একটা গল্প বললেন, অনেক ভয়ঙ্কর মনে হলো আপনার কাছে, হঠাৎ করে দেখা গেল যে ও বলতেছে এর চেয়েও খারাপ হইতে পারতো। তো একদিন ওই আড্ডায় একজন বন্ধু এসে গল্প বলল, জানিস কি হয়েছে? ওই দিন আমাদেরই বন্ধু সুমন সে ঘরে ফিরে তার স্ত্রীকে তার বন্ধুর সাথে, বন্ধু রাজনের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে রাগের চোটে স্ত্রীকে গুলি করেছে, রাজনকে গুলি করেছে, নিজেও গুলি করে আত্মহত্যা করেছে। এখন ওই যে বন্ধু সে বলতেছে এর চেয়েও খারাপ হইতে পারতো। এখন সবাই মিলে তাকে চেপে ধরছে, তিনটা লোক এখানে ইনভলভ, তিনটা লোকই মারা গেছে, এর চেয়ে খারাপ আর কি হইতে পারতো? তখন ও ও ওই 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 এর চেয়ে খারাপ হইতে পারতো বন্ধুটা বলতেছে ঘটনা কি বারের? তখন জবাব আসলো ঘটনা তো হচ্ছে মঙ্গলবারের। তখন ওই বন্ধু বলতেছে ঘটনা যদি শনিবার ঘটতো তাহলে তা আমি মারা যেতাম। সুতরাং এইটা বিশ্বাস করেন যে সবকিছুই এর চেয়েও খারাপ হইতে পারতো। তা আমরা আশায় বুক বাঁধি, আগামী সপ্তাহে আবার দেখা হবে। থ্যাংক ইউ।